তবে স্মুথলি করতে হবে, জোরে হাত দেওয়া যাবে না, তাহলে ভিতরে ছিঁড়ে যাবে এবং ব্লিডিং হবে। ফিজিয়ান লোকাল 100 স্যার। লোকাল 100 লোকাল বলতে কি বোঝাচ্ছেন স্যার? এই সারটা আমাদের বাংলাদেশে স্যার আছে স্যার। আচ্ছা, বাংলাদেশে উৎপাদিত স্যার। বুল নাম্বার কত? বুল নাম্বার 66 স্যার। আর সারের নাম স্যার ফেমাস। এভারেজ 1000 টাকা হয় স্যার। তাহলে মাস গেলে 30,000 শুধু কৃত্রিম প্রজনন থেকে। আর ট্রিটমেন্ট তো আছেই, বা যেটা সেবা জীবন উন্নতি দপ্তর এই কাজটা করে। আসলে গরম হওয়ার 18 থেকে বা 12 থেকে 18 ঘন্টার মধ্যে বীজ দেবো, কিন্তু সব সময় সর্বক্ষেত্রে এই ছুরি চলবে না। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আপনারা জানেন যুব উন্নয়ন অধিদপ্তর গোটা দেশে একটা ব্যাপক কার্যক্রম পরিচালনা করে। আর এই কার্যক্রমের মধ্য দিয়ে এদেশের 18 থেকে 35 বছরের সকল যুব এবং যুব নারীদের প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম করে। আর সেখান থেকে অনেক যুব এবং যুব নারী দক্ষ মানুষের রূপান্তর হয়। ঠিক তেমনি আজকে আমি একজনের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো। উনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে তার বেকারত্ব ঘুচিয়েছেন। আমরা তার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছেন স্যার? জি, আপনার নাম? স্যার আমি মোহাম্মদ হাসানুর রহমান। আচ্ছা, আপনি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ দিয়েছেন? জি স্যার, অবশ্যই স্যার। কত সালে? এটা স্যার 2009 সালে স্যার। 9 সালে? জি স্যার। আচ্ছা, তখন আপনি পড়াশোনা করতে? আমি ইন্টার পাস ছিলাম স্যার। আর পড়াশোনা করেন নাই স্যার? মানে এই সেবার সাথে জড়িত থাকা অবস্থায় স্যার মাস্টার্সও করছে স্যার। বাহ, সুন্দর হাসানুল। তো এই যে আপনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেওয়ার ফলে আপনার জীবনের কি কি পরিবর্তন ঘটছে? স্যার পরিবর্তন বলতে স্যার এই যে পড়ালেখার খরচ এটার সাথে জড়িত থাকার কারণে আমার হয়ে গেছে। এর সাথে জড়িত থাকার কারণে আমার বাড়ি ঘর যতটুকু করা সম্ভব করছি। আমার বাচ্চা কাচ্চা মানুষ হচ্ছে, আমার অভিভাবককে পড়ালেখা করাচ্ছি, উনিও মাস্টার্স করছে, আমিও মাস্টার্স করছি। এবং এই যে বিশাল একটা জনগোষ্ঠীর কাজের সাথে জড়িত, এতে নিজেকে খুব ভালো লাগে স্যার। জি স্যার। দিনে কয়টা কৃত্রিম প্রজনন করেন? স্যার এভারেজ স্যার 7টা 8টা এভারেজ স্যার। এবারে 7টা? আচ্ছা, একটা কৃত্রিম প্রজনন থেকে মিনিমাম তো 200 হয়? জি স্যার, মিনিমাম হয়, অনেক সময় আবার হয়ও না, অনেক সময় আবার ফ্রিও দেওয়া লাগে, অনেক সময় একটু বেশিও হয়। আচ্ছা, আমি যদি গড়ে 5টায় ধরি? জি স্যার। কত হয়? জি স্যার, তাহলে 5 × 10 1000 টাকা হয় স্যার। এভারেজ 1000 টাকা হয় স্যার। তাহলে মাস গেলে 30,000 শুধু কৃত্রিম প্রজনন থেকে। আর ট্রিটমেন্ট তো আছেই, বা যেটা সেবা অন্যান্য সেবা আমরা ওদিকে যাবো না, কথা না। যুব উন্নয়ন অধিদপ্তর এই কাজটা করে। আসলে আমরা দেখি উনি যে এআই কাজ করেন, উনি বীজ কিভাবে ব্যবহার করেন এবং কত পার্সেন্ট বীজ কিভাবে উনি দিবেন, কোন গাভীকে কত পার্সেন্ট বীজ দেওয়া যায়, এই ব্যাপারে ওনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি আমি। ধরেন আমার একটা দেশি গাভী আছে। জি স্যার। এটা আমি জাত উন্নয়ন করতে চাই, সেই জায়গাটায় আমি কিভাবে এটা করব? এটা স্যার আমাদের সরকারি কিছু নীতিমালা আছে, ওটা মানা আমাদের চলতে হয়। এছাড়াও আমরা অনেক সময় নিজেও চেষ্টা করি, মানে একটা দেশি গাভীর ভিতর আসলে কোন দিক যাচ্ছে, ওটা কি আসলে ফিজানের মতো, কালোর মতো, সাদার মতো, নাকি ওটা লালের মতো। যদি সাইওয়ালের মতো দেশি হয় তাহলে সাইওয়ালের বীজ দেই, আর যদি দেখা যাচ্ছে দেশি গরুটা ফিজানের মতো লাগতেছে তাহলে ওর মধ্যে ফিজানি দেই, তাহলে বাচ্চারা সুন্দর আছে। আচ্ছা, ফিজানটা যখন দেন কত পার্সেন্ট দেন? স্যার এটা সরকারি নীতিমালায় স্যার যত কম পার্সেন্ট দেওয়া যায়, কিন্তু আমাদের মতে স্যার একটু ভালো বীজ দেওয়া উচিত, যেহেতু মাটা কম পার্সেন্ট এবং আমি যে বীজ দেবো সেটা দেওয়ার কারণে আরো কম পার্সেন্ট হয়ে যায়। এই যে দেশি গরুকে একটু ভালো পার্সেন্ট বীজ দেওয়াটাই আমার কাছে ভালো মনে হয়। আচ্ছা, তাহলে আমি একটা দেশি গরুকে 100% বীজ দিলাম। জি স্যার। তাহলে তার 100% আসলে 50%, আর এই দেশি থেকে, হ্যাঁ দেশি থেকে 50, এখান থেকে 50, তার মানে 50% হয়ে গেল। জি স্যার। এর পরবর্তীতে আমরা কত পার্সেন্ট দিব? তারপর স্যার আরেকটু বাড়াতে পারবো স্যার। কত বাড়াবো? এরপর আবার কি 100% দিব? যদি বকনা হয় সে বকনাকে? জি অবশ্যই আপনি 100% দেবেন। তাহলে ওটার পার্সেন্টেজ কত বাড়বে? তো 87.5 ধরেন স্যার। না, ওটা তো 75% হবে। 75%। তারপরে যদি 100% দেই তাহলে আরেকটু অ্যাডভান্স হলো, তাহলে কত হবে? তাহলে স্যার আবার 87.5 মায়ের অর্ধেক, বাপের অর্ধেক। হ্যাঁ, এরকম 87.5 হবে। তারপরে যদি আবার 100% দেই তখন স্যার আবার কমে আসবে স্যার, আস্তে আস্তে। কমবে না, তখন হবে কি অর্ধেক হবে, অর্থাৎ তখন 6.25 বাড়বে। জি। আবার যদি দেই তখন এই 6.25 অর্ধেকটা বাড়বে। এইভাবে জাত উন্নয়ন হয়। যখন ওই আমার সেই বাছুরটা যখন সর্বোচ্চ পর্যায়ে দুধ দেওয়া শুরু করলো, ধরেন ওই বাছুরটা যখন মা হলো 40, 45 বা 50 লিটার দুধ যাচ্ছে, তখন কিন্তু স্যার আমরা 100 দেই না স্যার। তখন পারলে আস্তে আস্তে আবার নিশ্চয় কমে দেয় স্যার। হ্যাঁ, তখন 75 থেকে 87.5%। যত কমে আসবে তখন বাছুর আবার মান ভালো হয়। হ্যাঁ, মান ভালো হবে এবং এই আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়া নিবে। জি জি। আমি জানি না আসলে গাভী হিট হলে বীজ দিব, বিষয়টা এরকম কিন্তু নয়। গাভী হিট হলে কতক্ষণ অপেক্ষা করব এবং কত সময়ের মধ্যে আমরা এই প্রজননটা করব, এআইটাই করব, এটা আপনি বলবেন একটু। সুন্দর প্রশ্ন স্যার, সুন্দর একটা কথা। এখন আমরা জানি গাভী গরম হওয়ার 18 থেকে বা 12 থেকে 18 ঘন্টার মধ্যে বীজ দেবো, কিন্তু সব সময় সর্বক্ষেত্রে এই ছুরি চলবে না। কারণ কতগুলো দেশি গাভী হয়তো 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে হিট শেষ হয়ে যায়। কতগুলো বিদেশি গাভী যাদের তেজ বেশি, শরীরে শক্তি বেশি, দেখা যায় 2 দিন 3 দিন, এমনও দেখছে আমরা 4-5 দিন পর্যন্ত থাকে। তা আমরা সবসময় সতর্ক থাকবো গাভীর হিটটা কখন শেষ হয়ে গেল। কমপক্ষে হিট শেষ হওয়ার 1 ঘন্টা পর।
তাহলে দেখা যাচ্ছে যে তাহলে আমার একটা বীজ দিয়ে কভার হবে। কিন্তু আমি 12 থেকে 18 ঘন্টা ছুটি ফলো যদি করি, আমি 12 থেকে 18 ঘন্টার মধ্যে যদি বীজ দেই, দেখা যাবে পরের দিন গরম আবার দিতে হবে, তারপরের দিন গরম আবার দিতে হবে। সাধারণত আমরা জানি আপনার হিট শেষ হওয়ার সময়ই ওভুলেশন হয়। আমার বীজটা সেই ওভুলেশন হওয়ার পর ওই ডিম মনোরকে ধরার সুযোগ দিতে হবে। এই জন্য হিট শেষ হওয়ার কমপক্ষে 1 ঘন্টা পর বীজ দেওয়া ভালো। আর বিদেশি গরু আরো 2 ঘন্টা 3 ঘন্টা পরে দেওয়া যায়। দেশি গরু হলে 1 ঘন্টা পর, আর বিদেশি গরু হলে 2-3 ঘন্টা পর দিলে ভালো হয়। আচ্ছা, এবার আপনার কি বীজ নিয়ে আসছেন, এখানে কি বীজ দিবেন একটু কাঠিটাও দেখাবেন একটু। আপনার প্রথমে কি করবেন, এই যে আপনার গ্লাভসটা আছে, এই গ্লাভসটা একটু অয়েল বা পিসেল জাতীয় কোনো একটা কিছু ভরে নেব, যেহেতু আমার কাছে অন্য কিছু নাই, তেল আছে, তেলে দিলাম। আচ্ছা আচ্ছা, এই স্যার এর দ্বারা উদ্দেশ্য গাভীর কষ্ট কম হবে। মানে অনেক সময় কারো হাত মোটা থাকে, কারো চিকন থাকে, হাত মোটা আছে যেটা তেল দিলে গাভীর জন্য কষ্ট কম হবে। তারপরে পানি লাগবে, গরম পানি, ঠান্ডা পানি। আমরা দেখতেছি দুটো পানি পাত্র, একটা ঠান্ডা পানি আর একটা গরম পানি, তাই তো? আচ্ছা, এটা এখন কি করবেন আপনি? স্যার এটা 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে আসবো স্যার। 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে আসবো। আচ্ছা, তাহলে মাপে নিয়ে আসবো স্যার। কিভাবে বুঝবেন যে? স্যার এই যে থার্মোমিটার, এই থার্মোমিটার দিয়ে আমি তাপটা নিশ্চিত হবো যে 37 ডিগ্রি সেন্টিগ্রেড হলো কিনা। স্যার এখন আমরা দেখি স্যার, দেখেন দেখি। আপনি হাত দিয়ে বুঝতে পারলেন না অভিজ্ঞতা? হ্যাঁ স্যার, হাত দিয়ে বোঝা যাবে, কিন্তু আবহাওয়ার কারণে অনেক সময় আবহাওয়া গরম থাকে, গরম থেকে আবার ঠান্ডা হয়, এই সময় হাতের তাপের যে অনুভূতি শক্তিটা এটা কম বেশি হয়। সুতরাং এটা ইউজ করতে হবে। আমরা এই জন্য হাতের উপর সবসময় নির্ভর করবো না। টেম্পারেচার আমরা দেখবো, পরীক্ষা করে যে কি অবস্থা আছে, একটু দেখান কিভাবে। দিলাম স্যার, বিসমিল্লাহ। প্রথমে কিন্তু ক্লিয়ার ওঠেনি, হ্যাঁ, আর পানি দেওয়ার পর যে তাপটা আছে ওটা ক্লিয়ার উঠবে। তাপ কিন্তু বেশি স্যার, 39 ডিগ্রি সেন্টিগ্রেড পার হয়ে গেছে। আচ্ছা, আমাকে আরো করতে হবে, মেশিন করতে হবে। আর 38 আসলো, সবুজ হয়ে গেছে। হ্যাঁ 37 ডিগ্রি আসছে এবার। হ্যাঁ সুন্দর, মানে এই গ্রিন বর্ডারের ভিতরেই থাকবে এবং এই লেখাটা সবুজ আর গ্রিন হয়ে উঠবে। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝবো যে তাপমাত্রা সঠিক হয়ে আসছে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, একটু বেশি থাকলো, কারণ 20টা যাতে তো আমার সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ক্লিয়ার গ্রিন দেখা যাচ্ছে না? আমরা পরবর্তী ধাপে যাব। এখন আপনি কি করছেন? এটা ক্যানের ভিতরে আমার ক্যান স্টোরটা স্যার আমার নাইট্রোজেনের ভিতরে রাখা অবস্থায় আমাকে স্টোর বের করতে হবে, অর্থাৎ এই ক্যানের ভিতরে রাখে বের করতে হবে, বের করা যাবে না। আচ্ছা, এবং এটা বের করার পর ফুল 1 মিনিটের মধ্যে আমার কাজ কমপ্লিট করতে হবে। 1 মিনিট পার হওয়ার পর থেকেই আমার বীজটা নষ্ট হওয়া শুরু হবে, অর্থাৎ স্পামগুলো যে কাঠির ভিতরে যে স্পামগুলো আছে এগুলো 1 মিনিট পর থেকে মরা শুরু হবে। আপনি এটা কি বীজ বের করতেছেন? স্যার ফিজিয়াল লোকাল 100 স্যার। লোকাল 100? লোকাল বলতে কি বোঝাচ্ছেন? স্যার এই সারটা আমাদের বাংলাদেশে স্যার আছে স্যার। আচ্ছা, বাংলাদেশে উৎপাদিত সার। বুল নাম্বার কত? বুল নাম্বার 66 স্যার। আর সারের নাম স্যার ফেমাস। আচ্ছা, বাসুর সার মোটামুটি অনেক সুন্দর আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা চলেন, আমি 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেখে দিলেন, সিমেন্টগুলো জায়গায় তুলব আর কি। আচ্ছা, যে সুপ্রিয় দর্শক, আসলে এই সিমেন্টটা দুই ভাবে হয়, একটা তরল সিমেন্ট হয়, একটা হিমায়িত সিমেন্ট হয়। এই সিমেন্ট হচ্ছে হিমায়িত, যেটাকে পানি থেকে 37 ডিগ্রি রেখে একটু তরল করা হচ্ছে, তারপরে আমরা পুশ করব। খুব সাবধানে স্টোরটা উঠাইতে হবে যাতে স্টোরের গায়ে পানি না থাকে। এই পানিটা কিন্তু স্পামের জন্য মানে শত্রু, অর্থাৎ এই পানিটা স্পামকে মেরে ফেলে দেয়। আমরা চেষ্টা করব এই স্টোরতে যেন কোনো রকমের পানি না থাকে। এই কারণে এটা সুন্দর করে পরিষ্কার করতে হবে এবং সেটা পরিষ্কার টিস্যু দিয়ে করতে হবে। যে টিস্যু পেলাম না, পরিষ্কার কাপড় দিয়ে করতেছে। আচ্ছা আচ্ছা, এটাকে গান বলা হয়, তাই তো? এই গান বলা হয় স্যার। আচ্ছা, এটা স্ট্র স্যার। আচ্ছা, এই গানটাতে এখন ভরা নিলেন, নিয়ে এখন আপনি আমরা গাভীর কাছে যাব। জি স্যার, জি স্যার। আচ্ছা, মাথাটা একটু কেটে নিলেন। জি স্যার, এটা কেটে নেওয়ার উদ্দেশ্যে এদিকে 20টা পাস হবে স্যার। আর তারপর এই শীত, এটা বলা হয় এই শীত। আচ্ছা, এই স্যার মোটামুটি স্মুথলি করতে হবে, জোরে হাত দেওয়া যাবে না, তালার ভিতরে ছিঁড়ে যাবে এবং ব্লিডিং হবে। খুব ধীরে সুস্থে সুন্দরভাবে কাজ করতে হবে, ওই জন্য কষ্ট না পাই সেই জিনিসটা। আচ্ছা, তার মানে আমরা এখন বলতে পারি এটা আশা রাখি শতভাগ ঠিক হয়েছে এবং কনসেপ্ট করার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। সুন্দর হিট আছে, হিট শেষ পর্যায়ে আছে এবং জরায়ুটা জীবন্ত অবস্থায় আছে। কিন্তু বুঝলাম মানে জরায়ু নিস্তেজ হয়ে গেছে, তাহলে বুঝতাম যে হিট শেষ হয়ে গেছে। যেহেতু জরায়ু এখনো জীবন্ত অবস্থায় বোঝা যাচ্ছে এবং মল একটু একটু আসতেছে, তাতে সঠিক সময়ে বীজ দেওয়া পড়ছে, এটাই বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন করণীয় কি? বীজটা দেওয়া হলো, এখন করণীয়? এখন স্যার যদি আমরা এই অবস্থায় গোটা গোসল করে দেই স্যার, খুব তাড়াতাড়ি অ্যাস্ট্রোজেন হরমোন শেষ হয়ে প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ বাড়বে স্যার। কারণ বীজের কনসাম্পশন রেটটা বেড়ে যাবে এবং হিটটা শেষ হয়ে যাবে স্যার। আচ্ছা, তার মানে এখন গোসল করে দিতে হবে? জি স্যার। আচ্ছা, আর আমরা যতটুকু পারি, এটা দুধের গরু তো স্যার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। হ্যাঁ, গোসল দিয়ে রেস্ট দেবো, তবে 2-3 ঘন্টা দাঁড়িয়ে রাখলে ভালো। চাই আমাদের দেশে লক্ষ লক্ষ যুব এবং যুবনারী বেকার,
এবং তারা হতাশাগ্রস্ত। তাহলে যুব উন্নয়ন কি এই হতাশাগ্রস্ত ছেলে মেয়েদেরকে কি ভালো পথে নিয়ে যাচ্ছে, দক্ষ মানুষের রূপান্তর করছে? জি আমি তো মনে করি অবশ্যই স্যার, শুধু প্রায় 100% বলা যায় স্যার। আমাদের যখন কোথাও কোনো রাস্তা থাকে না তখন কিন্তু আমরা যুব উন্নয়নে যাই, কিন্তু আবার অনেকেই করে বয়স শেষ হওয়ার পর 35 পার হওয়ার পর চেষ্টা করে, তখন কিন্তু সুযোগ থাকে না। আমরা চেষ্টা করবো 18 থেকে 35-এর মধ্যেই যুব উন্নয়নের সাথে যোগাযোগ করে আমাদের প্রয়োজনীয় দক্ষতা বাড়ানোর জন্য। যদি কেউ কোথাও কোনো কর্মসংস্থান না পায়, আমাদের এই ডিপার্টমেন্টে যদি থাকে, সেটা হোক ডেইরি পালন, গরু মোটা তাজাকরণ, বা আমার মতে বীজ দেওয়া বা প্রাথমিক সেবা দেওয়া, পরামর্শ দেওয়া, এগুলোর সাথে জড়িত থাকলে তার নিজেরও দক্ষতা অর্জন হবে, পাশাপাশি খামারিদের দক্ষতা এবং উৎপাদন বাড়বে, দেশের উন্নয়ন হবে। আর আমরাও পাবো হাসানুলের মতন দক্ষ মানুষ। আর এইরকম যুবকরা আসলে এদেশের আমি মনে করি মানব পুঁজি, যেটা মানব সম্পদ বলা হয়, হাসানুল তাদের মধ্যে একজন, যিনি এই যে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে একজন দক্ষ মানুষের রূপান্তর হয়েছেন এবং তার জীবনটা চালিয়ে যাচ্ছেন। তার সন্তানদের পড়াশোনা করাচ্ছেন, বাবা মার সেবা করছেন, তার পরিবার চলছে। আপনার বয়স যদি 18 থেকে 35 হয়, আপনি যদি বেকার থাকেন, যদি মনে করেন এই পেশায় আসবেন বা এই সেক্টরে আপনি আপনার অবদান রাখার চেষ্টা করছেন বা আপনার বেকারত্ব ঘোচানোর চেষ্টা করছেন, আসুন প্রশিক্ষণ নিন, দক্ষ মানুষের রূপান্তর হন, আর আমরা সবাই মিলে দেশটা আত্মসামাজিক উন্নয়ন করি। আপনিও তার অংশীদার হন। ধন্যবাদ।